যৌনতায় সুখ, খাওয়ায় সুখ, অমুকে সুখ, তমুকে সুখ, এতে সুখ, তাতে সুখ, বেড়াতে যাওয়ায় সুখ। আমার রাগ আমার নিজের জীবনে প্রচুর ক্ষতি করেছে। তাহলে তুমি কর্মা বিশ্বাস করো? ভীষণ নয়, কর্ম। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীড়, হায় রে জীবন নদে। জীবনে এত সাকসেস পাওয়ার পরে কোনো সময় ভগবানকে থ্যাঙ্কস বলেছো? সব সময় নম 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 এরকম এরকম করে কোনো ঠাকুর আসবে না, কোনোদিনও আসবে না। মানে তুমি যত ছুচলো হবে অ্যান্টেনা, তত তোমার যন্ত্রণা। গেরুয়া পড়ার মতো স্পর্ধা এখন আমার নেই। ডিগ্রি দিয়ে তো আর আমি অনেক ডিগ্রিওয়ালা অসভ্য মানুষ দেখেছি। আমার যে মাথা গরম কোথায় হবে বলতে, আমার কাছে যে টাকা না থাকে আমার প্রচণ্ড মাথা গরম। এই মুহূর্তে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার যদি কোনো সিরিয়াস অসুস্থতায় আসে, টাকা না থাকুক, মানুষ আছে আমার সলিড কতগুলো যারা জান লড়িয়ে দিতে পারে আমার জন্য। আমি যা যা জীবনে ভুল করেছি তার জন্য আমি শাস্তি পাই। দিঘি যত টলটলে হবে তত তার গভীরতা। মিউজিক মানুষকে মেরে ফেলতে পারে। মানে আমি গান গাই বলে আমি গায়ক না, আমি গায়ক নই। এইটা করছে মানে তো সে তো পাগল না যেরকম করছে, তার সঙ্গে গোটা সোলগুলো এরকম করছে। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে, সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত, না প্রখ্যাত বলা উচিত নয়, আমাদের সবার ভালোবাসার মানুষ অনিন্দদাকে। অনিন্দদা নমস্কার। নমস্কার। আচ্ছা, যেটা সত্যি আজ পর্যন্ত তোমার কোনো ভক্ত, তোমার কোনো ফ্যান যে দিকগুলো হয়তো তোমার সেইভাবে জানে না বা তোমার এতটা ঘনিষ্ঠ হতে পারে না, মানে যদিও আমি খুব লাকি যে আমি তোমার খুব কাছে মিশতে পারি বা তুমি সেই সময়টা দাও, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে তোমার কি মতামত বা তোমার আধ্যাত্মিক দিকগুলো যদি একটু তুমি খুলে ধরো। আচ্ছা, আমি এটা অন্যভাবেই বলি, এই যে তোমার এত বিখ্যাত গান আজকে এতদিন ধরে আমাদের মধ্যে বিরাজ করছে, এগুলো কি মনে হয় কোনো না কোনো ভাবে ইউনিভার্স তোমাকে কানেক্ট করে পাঠাচ্ছে? অবশ্যই অবশ্যই। দেখ, ছোটবেলা থেকে ভগবান, ঠাকুর, কালীঘাট, শিব ঠাকুর, অমুক ঠাকুর প্রণাম করো, এগুলো তো আমাদের বেড়ে ওঠা। এবং তুমি মানো ভগবানকে? অবশ্যই মানি, অবশ্যই মানি। তোমার একটু ছোটবেলাটা নিয়ে যদি বলো, মানে তুমি কিভাবে কোথায় বড় হয়েছো? আমার ছোটবেলাটা খুব কালারফুল। আমার ছোটবেলাটা কালারফুল বলতে আমি অনেকগুলো ভাড়া বাড়িতে থেকেছি। ফলত আমার যেটা হয়েছে যে বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গার বন্ধু বান্ধব আছে আমার। মানে ধর ফর অ্যান এক্সাম্পল, এবং তারা বিভিন্ন প্রফেশনে। মানে ধর আমার খুব ভালো বন্ধু, সে ট্যাক্সি চালায়, সেই সময়ের বন্ধু, সে তখনও ট্যাক্সি চালাতো, তাদের গোটা পরিবারটা 3 ভাই ট্যাক্সি চালাতো। একদিন আমি তার সঙ্গে বেরিয়েও পড়েছিলাম হেল্পার, তখন ট্যাক্সিতে একটা কনসেপ্ট ছিল হেল্পার থাকবে, আচ্ছা, সামনের সিটে বাঁ দিকে বসে থাকবে, মিটার দেওয়া ট্যাক্সি। তাই আমি বললাম একদিন আমাকে নিয়ে যাবি? তার মানে হ্যাঁ চ, তোর সঙ্গে সারাদিন ঘুরলাম আমি ট্যাক্সি। সে অন্য পার্সপেক্টিভে ঘোরাবো, পেছনে প্যাসেঞ্জার বসছে, তাদের নানান রকম কথাবার্তা, নানান রকম প্যাসেঞ্জার, কোথাও গিয়ে ওয়েট করছি আনাদার। তো যার ফলে আমার ছোটোবেলাটা বিভিন্ন জায়গায়, আমি যখন মানে জ্ঞানত অবস্থা থেকে আমি যেখানে থাকতাম সেখানে একটা পরিবেশ, তারপর আরেকটু বড় হলাম যখন আরেক জায়গায় শিফট করলাম সেখানে আরেক রকম পরিবেশ, আর তারপরে আরেক রকম পরিবেশ, সেখানে প্রচুর বড় লোকের ছেলে, সেও আমার বন্ধু, আবার একদম বস্তির একটা মানে তথাকথিত বস্তির ছেলে বলতে যেটা সমাজ যেটাকে বলে আর কি, সেই ছেলেটা আমার দারুণ বন্ধু আর কি। আমরা একসঙ্গে পিট্টু খেলছি, ক্রিকেট খেলছি, ব্যাডমিন্টন খেলছি শীতকালে সন্ধ্যেবেলা। তো এই যে এই বিভিন্ন রকমভাবে বেড়ে ওঠা, এটা আমার মনে হয় আমার জীবন দেখাকে, মানে কত রকমের জীবন হতে পারে, সেইটা আমাকে খুব হেল্প করেছে বলে আমার মনে হয়। আর আধ্যাত্মের জায়গা থেকে যেটা বলছি না, ছোটোবেলা থেকে ঠাকুর নম করো, ঠাকুরে বিশ্বাস করো, এই সেই ধূপ দাও মুখ দাও। আমি খুব সে ছোটোবেলা, মা বাবা যেহেতু দুজনেই চাকরি করতেন, আমি এক সন্তান, তা আমি বৃহস্পতিবার পাঁচালি পড়তাম। আচ্ছা, একা একা পাঁচালি পড়ে আমি পুজো টুজো দিতাম, লক্ষ্মীর পাঁচালি পড়তাম। ঠিক আছে, সেগুলো তো ভগবানে মানে ঠাকুর বলতে যে বিশ্বাস করি আমরা সেটা, কিন্তু স্পিরিচুয়ালিটি যত বয়স বাড়ছে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই যে তুই এক্ষুনি বললি যে এই এত গান, এত কথা কোথা থেকে আসে। আমার এক দাদা খুব সুন্দর একটা কথা কিছুদিন আগেই আমাকে বললেন, যে অ্যাকচুয়ালি এই কথাগুলো বা এই এনার্জিটা একটা রিসিভার খুঁজছিল। কথাগুলো ছিল ইউনিভার্সেই ছিল,
এই শব্দগুলো ছিল, এই ছন্দগুলো ছিল, সব পাখির মতো ঘুরে বেড়াচ্ছিল, ইনভিজিবল পাখির মতো ঘুরে বেড়াচ্ছিল। তারা একটা বাসা খুঁজছিল, তোমার মারফত ডাউনলোড হলো, আমার মারফত ওটা ডাউনলোড হলো। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দি অলমাইটি, টু দি নাথিংনেস। আমার মনে নাথিংনেসই, কারণ এইখানে তো নেই, আমার এর বাইরে তো কিচ্ছু নেই, আর কোনো অবয়ব নেই তো, সো নাথিংনেস। এবং আমিও একদিন এখানেই মিলিয়ে যাব। এর মধ্যে আমার মনে হয় এই যে মাঝে কিছু রাত্রি সকাল, সেখানে আমি যে একটা ভালো জিনিসের বাহক হতে পারছি, আমার দ্বারা যে সৃষ্টিটা হচ্ছে সেই সৃষ্টিটায় অনেক মানুষ আনন্দিত হচ্ছেন, অনেক মানুষ তাদের জীবন ধারণের, জীবন যাপনের সঙ্গে রিলেট করতে পারছেন, তাদের দর্শন মিলছে, তাদের যাপন মিলছে, তাদের পাওয়া মিলছে, তাদের না পাওয়া মিলছে, তাদের হাসি মিলছে, তাদের কান্না মিলছে, তাদের প্রেম মিলছে, তাদের বিরহ মিলছে। আই এম ব্লেসড। এবার এই যে এই অ্যান্টেনাটা ঈশ্বর সবাইকে দেন না, এই সেন্সিটিভিটি সবাইকে দেয়। সেন্সিটিভিটি ইজ আ পেইন, মানে তুমি যত ছুচলো হবে অ্যান্টেনা, তত তোমার যন্ত্রণা। একটু গোদা হলে সেরকম যন্ত্রণাও তুমি ফিল করো? সারাক্ষণ ফিল করি আমি, সারাক্ষণ আমার মধ্যে। মানে কি ডিপ্রেশনের কথাও বলছো? ডিপ্রেশন হতে পারে, সেটা দ্বন্দ্ব হতে পারে, সেটা যাই হোক কোয়েশ্চেনিং হতে পারে, সেটা আমার প্রতি মুহূর্তে নিজের স্খলনের সঙ্গে নিজের যুদ্ধ করা হতে পারে, সমস্ত কিছু করে। কারণ আমরা তো ষড়রিপু নিয়ে মানুষ, আমাদের নানান কিছু আছে। তো মহাপুরুষ শ্রী চৈতন্যদেব তো নই যে সব কিছু ছেড়ে দুহাত তুলে নাচছি, সেটা তো পারবো, মানে পারিনি এখনো অবধি। যদি হয় তাহলে জয় গুরু হবে, সেই আনন্দ মহানন্দ। এইটুকু আমার মনে হয় যে, আর আমি রবি ঠাকুরের ওই গানটা দিয়ে ভীষণভাবে নিজের এই স্পিরিচুয়ালিটিকে আমি রিলেট করি। যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। দাদা এক লাইন, তোমাকে আমি পডকাস্টে এনে তোমার গান একটু শুনবো না, এটা তাহলে দর্শক আমাকে গালাগালি লিখে পাঠাবে হয়তো। কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে। কথাগুলো শোন, কি অদ্ভুত। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে, সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। এই বেদনার ধন সে কোথায়, এই বেদনার ধন সে কোথায়, ভাবি জনম ভরে, সারা জনম ধরে ভাবি। ভুবন ভরে আছে যেন, ভুবন ভরে ইউনিভার্সে আছে, পাইনে জীবন ভরে, আমি পাচ্ছি না। এবার বলছেন সুখ যারে কয় সকল জনে, যেটাকে আমরা সুখ বলে ভাবি, ডিফাইন করি। সুখ যারে কয় সকল জনে, বাজাই তারে ক্ষণে ক্ষণে। আমিও তাকে বাজিয়ে দেখি যে এটাই সুখ, এখানেই সুখ হচ্ছে, এটাতেই সুখ, যৌনতায় সুখ, খাওয়ায় সুখ, অমুকে সুখ, তমুকে সুখ, এতে সুখ, তাতে সুখ, বেড়াতে যাওয়ায় সুখ, বাজাই তারে ক্ষণে ক্ষণে। তারপরের লাইনগুলোই হলো ভয়ঙ্কর। গভীর সুরে চাইনে চাইনে, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। অর্থাৎ গুরু আমি এগুলো চাইছি না, অ্যাকচুয়ালি অন্য কিছু চাইছি। বাজে অবিশ্রাম, সেটাই আমার ব্যথা। যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। তুই যদি আমার আধ্যাত্মবাদ বলিস, দর্শন বলিস, আমি এটার ফলোয়ার। অসাধারণ। তোমার মতে কি, মানে ডেফিনেটলি কবিগুরু রবি ঠাকুরও কি আধ্যাত্মিক? অবশ্যই অবশ্যই। প্রেম পুজো যেখানে এক হয়ে গেছে, সেখানে তো অবশ্যই স্পিরিচুয়ালিটি। আমার তো পূজা পর্যায়েরও জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। বারবার করে প্রেমেও, আসলে প্রেম তো পুজোই। আমি যার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, আমি নারী পুরুষের প্রেমের সম্পর্কের কথাই বলছি, সেখানেও তো একটা তো আরাধনা আছে, একটা তো পুজো আছে, একটা তো কোথাও সেই গভীরতা আছে, সেই সাবমিশন আছে। তো সেটাই মনে হয় যে ঠিক আছে। আমি একটা জিনিসে মনে করি মলয়,
যে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় কারোর। আমার অতি বড় শত্রু যে আমার প্রচুর ক্ষতি করেছে বা ক্ষতি চায় বা মনে মনে হিংসে করে, হোয়াট এভার, সেটা তাদের কর্ম। আমার দ্বারা যেন আমার মনে হয় যে আমরা প্রত্যেকে তো ক্যাটালিস্ট। আমার মাধ্যমে ওনার সঙ্গে, যিনি ক্যামেরা করছেন, তার সঙ্গে আলাপ হলো, ওনার মাধ্যমে আরেকজনের সঙ্গে আলাপ হলো, এইভাবেই তো আমরা প্রত্যেকটা ঘটনার অনুঘটক। তা আমি এমন একটা অনুঘটক হতে চাই এই পৃথিবীতে, যার মাধ্যমে মানুষের ভালো হোক, মানুষের শুভ হোক, মানুষের আনন্দ হোক। এবং একজন শিল্পী, প্রকৃত শিল্পী, আমার মনে হয় আমি নিজেকে রিলেট করি, আখের মতো হয়, সুগার কেন। আখ যত তুমি পিষবে তত তার রস বেরোবে। এবারে নিষ্পেষণ, এই দ্বন্দ্ব, এই যদি আমার মধ্যে না থাকে, তাহলে রস কাহা সে মিলেগা বস। একদম ঠিক কথা। দাদা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে তোমার মন খারাপ হলে কি করো তুমি? কিভাবে সময়টা কাটাও? গান করো, নাকি ধ্যান করো, নাকি পুজো দিতে যাও? আমার মন খারাপ হলে আমি লেখালেখি করি, যেটা আমার ভেন্ট আউট করার একটা খুব জায়গা। নেশাভাং করি, সেটা আনন্দেও করি, দুঃখ হলেও করি, সেটাও আমার একটা ভেন্ট আউটের জায়গা। আমার সঙ্গে তোর অনেক দিনের আলাপ হয়ে গেল, দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। সো আমি যে একটা স্পষ্টবাদী মানুষ, একদম আমি তেমনভাবে, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, অল পাওয়ারফুল, সো কল পাওয়ারফুল যারা রয়েছেন, তাদের প্রতি সম্মান দিয়েই বলছি, আমি কোনোদিন তাতে দ্বারস্থ হব না। বা আমি কিছু পাওয়ার জন্য আমি এমনি তাকে ভালোবাসতে পারি। আমার এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা নাকি অসম্ভব পাওয়ারফুল এই সোসাইটিতে, তারা অসম্ভব পাওয়ারফুল, তারা ইন্টারন্যাশনালি পাওয়ারফুল মানুষজন। এরকম আমার প্রচুর বুজুম ফ্রেন্ড আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে। ওইটা আমার দরকার, ভালোবাসাটা। হ্যাঁ। আমি কিন্তু সে একটা 100 কোটি টাকার মালিক বলে তার থেকে কিভাবে একটা ধান্দা করে ওখান থেকে একটা 50 লাখ টাকা মেরে দেওয়া যায়, এই ভাবনায় আমি বিশ্বাসী নই। কারণ তুমি কর্মা বিশ্বাস করো? ভীষণ নয়, কর্মফল, কর্ম। কারণ আমার এইটুকুই তো করার আছে, আর কি করতে পারি আমি তোর ক্ষতি চাই না, এটা তো আমার উপর নির্ভর করে। আমি তোর ক্ষতি চাই, এটাও আমার উপর নির্ভর করে। এবং আমি একটা যে যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যে আমি হালকা হব, মানে আমার ভেতরে যে টক্সিসিটি, দেখ আমরা তো প্রত্যেকেই রক্ত মাংসের মানুষ, আমাদের নানান কিছু মান থাকে, অভিমান থাকে, কেন ওটাও আমার সঙ্গে করলো, কেন আমাকে এটা বললো, কেন মুখ হলো তুমুক হলো, রাগ থাকে, ঘেন্না থাকে, এই নানান রকম যে অনুভূতিগুলো, এইগুলোকে আমি ওয়াশ আউট করতে চাইছি, যে এগুলো আমার মধ্যে থাকবে না। আমি হালকা হতে চাই, কারণ নিজের অন্তরকে এত বোঝা আমি বইতে দেব না। আমি নিজে বইছি ঠিক আছে, অন্তর বইবে না। অন্তর যত হালকা হবে আমি তত নিত্যানন্দে থাকবো। আচ্ছা, তোমার তো এই গান গাওয়ার এই প্রফেশন বলো, লেখালেখি বলো, সবকিছুতে প্রায় আমরা ভালো করে জানি 25-30 বছর কেটে গেল। হ্যাঁ। তো শুরুর দিকে তুমি তোমার রাগ প্রকাশ করার ধারাটা আর বর্তমানের রাগ প্রকাশ করার ধারা, দুটোর মধ্যে কি চেঞ্জ এসছে মনে হচ্ছে? মোটামুটি একই আছে। আচ্ছা, রাগ প্রকাশ একই আছে, কারণ আমি একটু রাগী গোছেরই মানুষ আর কি। মানে আমার রাগ হলে, আমি আবেগী মানুষ, তো রাগ হলে আমি রেগেই যাই। সেখানে কোনো নাটক থাকে না, সেটা যার ওপরেই রাগি না কেন। কিন্তু আবার এখন ইদানিংকালে একটাই শুধু, তুই যদি বলিস যে বয়সের ম্যাচুরিটি বল, যাপনের ম্যাচুরিটি, যাই বল, ম্যাচুরিটি যদি আদৌ এটাকে জার্নি বলতে পারি, ম্যাচুরিটি আমি একেবারেই অত পাকা কথা বলতে চাই না যে আমি খুব ম্যাচিওর। একটাই জিনিস মনে হয় যে ওই যে আবার টক্সিসিটি রাখবো না, রাগও তো একটা টক্সিসিটি। রাগ অ্যাকচুয়ালি আমার ক্ষতি করছে। সেই রবি ঠাকুরের আবার রেফারেন্স দেয়, ক্রোধ সমপাপ আর না আছে সংসার, গুরু লঘু জ্ঞান নাহি থাকে ক্রোধকালে। রাগ কিন্তু প্রচণ্ড শত্রু, এবং আমার নিজের রাগ আমার প্রচুর ক্ষতি করেছে। আমার রাগ আমার নিজের জীবনে প্রচুর ক্ষতি করেছে। সেগুলো এখন মনে হচ্ছে যে হয়তো তখন ততটা রাগ করা উচিত হয়নি, এখন মনে হয়। কিন্তু আবার আমি একটা জিনিসই বলি, ওই যে মাধ্যম, আমি যদি সেই সময় না রাখতাম, আমার মাধ্যমে যদি রাগ না হতো, তাহলে অন্য মানুষটার জীবনে এগুলো ঘটতো না। এবং যা যা ঘটেছে তার ভালো ঘটেছে, তার খারাপ ঘটেনি। কিন্তু
তাহলে লাভ কি হলো? না, আমার রাগটা, আমার তো এটা খুশি হলো যে আমি যে রাগলাম, সেই রাগের মাধ্যমে যে মানুষের উপর সে রাগলাম নিজেকে শোধরালো, বা সে একটা অন্য পথ বাছাই করলো, যে পথটায় সে হ্যাপি আছে। কারণ যার উপর রাগে মানুষ, কার উপরে? আমি তো অচেনা মানুষের অটোওয়ালার সঙ্গে আমার এক্ষুনি ঝগড়া লাগতে পারে, আমার অচেনা একটা লোকের সঙ্গে তর্ক হতে পারে, কিন্তু সেটা তো রাগ না। রাগ মানুষ কার উপর? রাগ অভিমান নিজের মানুষের উপর। রাগ নিজে কাছের মানুষের উপরে আমি রাখতে পারি, কাছের মানুষের উপরে, যাকে আমি কাছের ভাবি, যে অধিকার বোধ আমার আছে। বলো, তুই আমার ফোনটা ধরলি না কেন? ও বাবা, তুই এত ব্যস্ত যেন ফোন ধরতে পারলি না? তুই 3 দিনে একটা ফোন ব্যাক করতে পারলি না? হোয়াটসঅ্যাপে একটা আমার মেসেজ থেকে একটা করতে পারলি না? করতে পারলি না, না পাশের বাড়ির ঘোষবাবু কি গিয়ে বলতে করতে পারলেন না, এরকম তো বলতে পারে, পাগল ভাববে আমাকে। ঠিক কথা। তো কিন্তু আমি এখন এই বয়সে ভাবি, বারবার নিজেকে বলি যে কাম ডাউন, স্থিমিত হও, সহনশীল হও, স্থিমিত হও, লেট গো করতে দাও। কারণ আমি একটা নদীর ধারে যখন বসে থাকি, গঙ্গার ধারে বসে থাকলে দেখবি পানা ভেসে যাচ্ছে, কাঠ ভেসে গেল, মরা ভেসে গেল, নোংরা ভেসে গেল, একটা ফুল ভেসে 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 চলে গেল। সো আমাদের জীবন স্রোতটাও যদি দেখি, সব তো ভেসে ভেসে বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। এই তো সময় বেরিয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত বেরিয়ে যাচ্ছে আমাদের ছেড়ে, আর এগিয়ে যাচ্ছে অনন্তের দিকে। একমাত্র সত্যি যদি বলি, সেটা মৃত্যু ছাড়া তো আর কিছু নয়। একমাত্র কনস্ট্যান্ট সত্যি ওটাই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীড়, হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। রেখো মা দাসেরে মনে, মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো, তব মনো কোকোনদে। মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তো দাদা, তোমার বাউল সম্প্রদায় নিয়ে তোমার কি মতামত? মানে ওদের জীবন দর্শন, ওদের যে সাধনার জন্য তারা নিজেকে সঁপে দেয়, তো এটা তোমায় টানে কোনো সময়? আমি খুব একটা বাউল সঙ্গ করিনি। আমার প্রথম বাউল সঙ্গ, যদি বাউল কারা কিরকম, সেখানে আমি বহু বছর আগের কথা বলছি, যাদবপুর ইউনিভার্সিটিতে তখন আমি পড়াশুনো করি, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার, সেটা 88-89-এর কথা বলছি। তখন প্রথমবার পৌষ মেলায় গেলাম শান্তিনিকেতন, বিরাট উত্তেজনা, আর পৌষ মেলা তখন বিশাল বড় আর কি, যা হয় ওই বয়সে আর কি, প্রচুর গাঁজা ফাজা খেয়ে ফুল ধুর হয়ে ঘুরে বেড়াচ্ছি ঠান্ডার মধ্যে। তা একটা বাউলের বড় আখড়া, সেইখানে আমি ঢুকেছি, সব খড় দিয়ে পাতা সব রয়েছে, সেখানে বাউলরা গান গাইছে, সেই প্রথম দেখছি এরকম ওরকম। মানে জয়দেব মেলায় এখনো কিন্তু এগুলো আছে? হ্যাঁ, এখনো আছে। কেঁদুলিতে, আমি কেঁদুলিতেও গেছি। তো আমি তো অবাক হয়ে শুনছি, গান গাইছে। তো ওই ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছে, খুব বিখ্যাত মানুষ উনি, মানে খুব নাম করা একজন বাউল মানুষ। এই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না আমার নামটা, যাই হোক। তা আমি গান শুনতে শুনতে তারপর ওনারা থেমেছেন যখন, আমারই এক বন্ধু বলেছে, জানো, তার সঙ্গে ওনার আলাপ ছিল আর কি, জানেন অনিন্দনা খুব ভালো গান গায়। তাই নাকি, শোনাও একটা গান। তা আমি তখন মুসাফির হুইয়ারক শুনিয়েছিলাম বাউলের আখড়ায় বসে। হ্যাঁ, তা তুমি খুব মন দিয়ে শুনলেন, শুনে আমাকে বললেন, বাহ, তুমি তো ভালো গাও, তুমি তো দারুণ গান গাইলে, একটা দারুণ গান শোনালে, বলে আমাকে খুব আশীর্বাদ করলেন। তারপরে নানান রকম বাউলদের সঙ্গে আমি মিশেছি, করেছি, কিন্তু কখনোই আমি বাউল হয়ে যাব এটা আমার কখনো মনে হয়নি। আমার মনে হয় বাউল একটা চিন্তন, বাউল একটা ফিলসফি, বাউল একটা যাপন, সেটা আমি এই কলকাতায় বসেও আমি সেই যাপনটা করতে পারি। আচ্ছা। এবং সেই কারণ গেরুয়া পরার মতো স্পর্ধা এখন আমার নেই। গেরুয়া তো ত্যাগের প্রতীক, তা আমি কি ত্যাগ করব? এক্ষুনি তুই বলে অনেক বিয়ার হবে নাকি, না না না, আমি বাউল হয়ে গেছি, এরকম তো বলবো না, মানে একটু খাই। তো কিন্তু আমার ওই যে একটাই কথা বলছি, যে বারবার মনে হয় যে মানুষ ভালোই। আমি তোকে কালকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, গতকালের ইনসিডেন্ট। আজকে তারিখটা কত? আজকে 19th, আজকে 19শে এপ্রিল, ঋতুপর্ণ ঘোষের একটা বিখ্যাত ছবির তারিখ আজকে। এই টেলিকাস্টটা হয়তো আপনারা দেখবেন অনেক পরে।
কিন্তু যেদিন শুটিং হচ্ছে সেটা হলো 19শে এপ্রিল। তাহলে 18 এপ্রিলের গল্প বলছি। তো সন্ধেবেলা আমি ভালো একটা মিষ্টি খেতে ইচ্ছে করছে, বাড়িতেই ছিলাম। তো বেরিয়ে একটা রিক্সা নিয়েছি, নিয়ে রিক্সাওয়ালাকে বললাম, বাবু যাবো মিষ্টি কিনবো, বা তোমাকে নিয়েই ফিরবো। তো গেছি, গিয়ে আমি নেমে গেছি, আমি বললাম তুমি ঘুরিয়ে রাখো, আমি মিষ্টি কিনছি। হঠাৎ কি মনে হলো মলয়, আমি ওর দিকে তাকিয়ে বললাম মিষ্টি খাবে। কোনো কারণ নেই, কিন্তু কোনো তার কনটেক্সট নেই, প্রিটেক্সট নেই, কিচ্ছু নেই। কেন যে আমি মাথা মুন্ডুটা ঘুরিয়ে বললাম ওকে, আর ছেলেটা আমার দিকে তাকিয়ে না এটা বললো না না। ওর ওই নানাটার মধ্যে মলয় ভদ্রতা ছিল, এত ভদ্রতা ছিল, এত লজ্জা ছিল, হ্যাঁ এত এত লজ্জা ছিল, এত ইমপ্রেসিভ ব্যাপারটা, যে এই নানাটা বলার মধ্যে ওর পুরো বেড়ে ওঠাটা। ডিগ্রি দিয়ে তো আর আমি অনেক ডিগ্রিওয়ালা অসভ্য মানুষ দেখেছি, প্রচুর বড় ডিগ্রি, সারা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে, কিন্তু অসভ্য পৃথিবী ইনফিনিটি। কিন্তু ওই ছেলেটার মধ্যে ওই যে ব্যবহারটা আমি দেখলাম, তখন ওর ওই লজ্জাটা, না না চলো চলো আমিও খাই তুমিও খাও, চলো বাড়ির জন্য নিচ্ছি। তো আমরা দেখলাম এই তোর নতুন, আমি আবার ইয়ার্কি মারলাম মিষ্টির দোকানে, নতুন গুড় সাজিয়ে রে রং করে, বলছে না না এটা গুড় এরিয়া, দুটো দুটো খেলাম। খাওয়ার পর ওকে আমি দিলাম, ও খেলো, এবং আমার মনে হলো যে ছেলেটার না ওই মুহূর্তে প্রচণ্ড খিদে পেয়েছিল, যেভাবে মিষ্টি দুটো খেলো। ভাবো, বিশ্বাস কর মলয়, আমার ঠিক এই ফিলিংটাই হলো যে ওই মুহূর্তে ওই ছেলেটার প্রচণ্ড খিদে পেয়েছিল, এবং তার যে তৃপ্তির এমন না যে ওর কাছে পয়সা নেই, ও হয়তো 4টে মিষ্টি খেতে পারে, সেটা না, ওর খিদে পাওয়াটা ইজ ইম্পর্টেন্ট। ওই প্রাণটার খিদে পেয়েছিল, ওই আত্মাটার খিদে পেয়েছিল, এবং ওই মিষ্টিটা ঈশ্বর তোমার মাধ্যমে, আমার মাধ্যমে ওকে পাঠালো। সো এখানে আমি দিলাম বলে কিছু হয় না ভাই। এবং জানো তো মানে এই যে তার যে ব্লেসিংসটা তোমার প্রতি, এই যে নিঃস্বার্থভাবে যে ওয়াও, এই যে ভালো লাগাটা, এটা বিরাট, এটাই প্রাইসলেস। এবং আমার মনে হয় এই যে ওরও ভালো লাগলো বা আমারও ভালো লাগলো, বা এই যে সব মিলে একটা পজিটিভিটি তৈরি হলো, একটা কান্না তৈরি হলো ভেতরে ভেতরে, যেটাকে মানব প্রেমের কান্না বলে, যেটা আসল মানব প্রেমের কান্না। আমি পুরীতে গেছি যখন, আমি জগন্নাথ দেবের মন্দিরে যখন ঢুকছি মলয়, ভিড়ের মধ্যে আমি না হাউ হাউ করে কাঁদছি। আমি যখন বসে ওখানে রয়েছি, আমার কি কান্না পাচ্ছে, আমি প্রচন্ড কাঁদছি, মানে চোখ ফেটে জল, এমন না ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ করে কাঁদছি না, মানে চোখ ফেটে জল আসছে, কেন কে জানে, খুব ইমোশনাল হয়ে পড়লে। স্বর্গদ্বারে ভিড়ে ভিড়, মানে মানুষের মাথার উপর মানুষ, তার উপরে অটো, তার উপরে টোটো, মানে এটা ভয়ঙ্কর, মানে সাইড সরিয়ে দাদা একটু সমুদ্র দেখি, এরকম গোছের অবস্থা। কিন্তু সেখানেও যখন শ্রী চৈতন্যদেবের ওই মূর্তিটা দেখছি আমি, তখন না আমার মনে হচ্ছে যে আমি পরশুদিনই ওই ছবিটা আবার স্ক্রল করতে করতে দেখলাম, আমার হঠাৎ একটা আইডিয়া আছে, এক্ষুনি যদি পপ আউট করে দেওয়া যায় ভিড়টাকে, শুধু আমি আর উনি আছেন, বাকি ভিড়টা শুধু সমুদ্র রয়েছে, উনি রয়েছেন ওরকম হাত তুলে, আর আমি রয়েছি, কেমন হয় দেখতে সিনটা, একটু কল্পনা করি, সিনেমার মতো। তো ছোটবেলা যেরকম আমার বাবা মা দুজনেই কাজ করতেন, আমি স্কুল থেকে ফিরে একা একাই, মা খাবার রেখে যেতেন, আমি একা একাই খাবার বেড়ে খেতাম। একদিন স্কুল থেকে ফিরেছি, ফিরে স্কুল ড্রেস ছেড়ে রান্নাঘরে বসে ভাত টাত নিয়েছি, নিয়ে জাস্ট খেতে যাবো মনে, হঠাৎ না বাইরে একটা আওয়াজ, বাবু বাবু এরকম করছে একটা আওয়াজ। তা আমি দেখছি একজন বয়স্ক ভদ্রলোক, বুঝেছিস, খুব বৃদ্ধ মানুষ, খুব খিদে পেয়েছে গো বাবু। তা আমি আর খেলাম না, বললাম আপনি খান। বলো আমি তো এখানে বসে খাবো না বাবা। তখন ওনার ওই প্লাস্টিকের প্যাকেট ছিল, আমি তার মধ্যেই ভাত টাত সমস্ত দিয়ে, ডাল টাল যা ছিল সমস্ত কিছু দিই। তখন বুঝিনি, ওই বয়সে, তখন কত 7-8 পড়ি। আজকে আমার কোথাও একটা অনুভূত হয় যে আমাকে এরকমই রেখো ঈশ্বর, আমার মধ্যে এই অন্তরাত্মাটাকে মেরে দিও। কিন্তু তুমি কি মনে করো, মানে সত্যি কোনো ঈশ্বরের দূত এসে তোমার কাছ থেকে দানটা নিয়ে গেল, বা আজও এরকম বিভিন্ন সময় ফিল করো? নিশ্চয় আমি ফিল করি, মানে 100% ফিল করি মলয়। প্রথম কথা ফিল করি হলো, দেখ আমরা ফ্রিল্যান্সার, তুইও ফ্রিল্যান্সার, আমিও ফ্রিল্যান্সার, আমরা জানি যে আমাদের তো মাস মাইনে কিছু নেই, এবং কাল কি হবে আমরা কেউই জানি না, এই পরের মুহূর্তে কি হবে আমরা জানি না, একটা বিরাট কাজ চলে এলো, একটা বিরাট কাজ মিস হয়ে গেল, এইভাবেই তো আমরা বাঁচছি। এতদিন ধরে অপেক্ষা করছি, আরে দুর্দান্ত কাজ করবো, সেটাও একটা ফোনে না, এটাও হয়।
আবার ধরো গেল 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 গেল, কি করবো এবার? ও মা, কোথা থেকে দেখলাম একটা ফোন এলো, দেখলাম ও যা বাবা কোথা একটা জুটে গেল। কেউ একজন আছে, কেউ কিন্তু একজন ঠিক আছে। balance এবং করে- আমি যদি পজিটিভ থাকি, আমি যদি সত্যি থাকি, আমি যদি সুন্দর থাকার চেষ্টা করি, আমি যদি অক্ষতিকারক একটা প্রাণী হয়ে থাকি, তাহলে বাস কেউ তো একজন আছে যে আমাকে, আরে এটা আমার বারবার ঘটেছে মলয়, আমি যখন একদম মানে এই পড়ে যাব, সেটা আমি ফিজিক্যালি বলছি, আমি ইকোনমিক্যালি বলছি, সাইকোলজিক্যালি বলছি, সমস্ত মিলিয়ে আমি পড়ে যাবো, মাটিতে জাস্ট পড়বো আর কি, মানে লাগলো, এবার থার্ডটা হবে, সেখান থেকে কি একটা ক্যাচ লুপে আমাকে তুলে নিল। সো দেখ, এটাই তোমার হয়তো কার্মা, তোমার কর্মফল, ইউনিভার্স তোমাকে এইভাবে রিটার্ন দিচ্ছে। এটা আমি তো ডিফাইন করতে পারবো না, আমি কখনোই এটাকে অবয়ব দিতে পারবো না এটাকে, কিন্তু এটা আমার বিশ্বাস যে কেউ না কেউ আছেন, নইলে আমি এতগুলো বছর সারভাইভ করছি কি করে। আমি ধান্দাবাজি করি না, আমি কোনো মন্ত্রীর পেছনে গিয়ে কোনো কারোর রাজত্বে আমি কোনো মন্ত্রীর পো ধরিনি, আমার কারোকে গিয়ে হ্যাঁ স্যার দাদা তুমি জানা দাদা, সে চোরের হাড্ডি, তাকে আমি বলছি দাদা তুমি জানা, এটা আমি করতে পারি না, করবো না। তাতে সেইভাবে যদি আমার মৃত্যু হয় হোক, ওটা কিন্তু আজকে 2025-এ মনে হচ্ছে না আজকে পুরোটাই পিআর এর উপর সবকিছু। আমার পিআর এর উপর আছে। বাহ, আমার পিআর এর দরকার নেই। পিআর যতটুকু, এত মানুষ আমাকে ভালোবাসেন মলয়, একটা বন্ধু এক ভাই আমাকে বলছে কি করছো সন্ধ্যেবেলা, কিচ্ছু যা পক্স হয়েছিল, আচ্ছা শোনো, ও তারপর আমার দিল্লি যাওয়া ছিল, দিল্লি থেকে তুমি একটা কাজ করো, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুই কানাতাল চলে এসো। আমি গেলাম কানাতালে, তার বিরাট রিসর্ট, সেখানে সেও ছিল, সেখানে আমি থাকলাম, বিনা পয়সায় থাকলাম, খেলাম দিলাম। তার কিছুদিন পরের ঘটনা, সেই আবার হোয়াটসঅ্যাপ করলো সন্ধ্যেবেলা, কি করছো? কিছু করছি না, বাড়িতে বসে আম খাচ্ছি। আচ্ছা ওল্ড মঙ্ক? হ্যাঁ ওল্ড মঙ্ক। একটা কাজ করছো, আমি ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিচ্ছি। ওয়াও, কেন, কোথায়? তখন তোর 7:30 8টা বাজে এরকম, সবে ফার্স্ট পেকটা আর কি ডালা, পুজো শুরু হয়েছে সবে, জাস্ট আর কি ঠাকুর মশাই এসছেন জাস্ট। এবার বলছে যে ব্যাংকক। আমি বললাম ভাই আমার না তোর মতো তো পয়সা নেই, মানে হি ইজ এ বিগ শট, ওকে, খুব বড় মাপের বিজনেসম্যান। বললাম আমার অত পয়সা নেই যে এই মুহূর্তে আমি ব্যাংকক চলে যাব, আমাকে এসব দিস না, এখন এসব দেখাসই না, ওকে। আর তোমাকে কে বলেছে বলে সে পুরো ফ্লাইট টিকিট কাটিয়ে দিল। কাট্টু আমি ভোরবেলা ব্যাংকক এয়ারপোর্টে থাইল্যান্ডে, সেখানে আমি উপস্থিত হলাম, সেখানে আমি 3টে দিন কাটালাম, পুরো ব্যাংকক এক্সপ্লোর করলাম, তারাই ঘোরালো। মানে একটা সময় না আমার নিজের লজ্জা লাগছে, আমি কিছু ইন্ডিয়ান মানি পকেটে হাত দিতেই হচ্ছে না, পকেটে হাত দিতে, আর আমার না সবার আগে পকেটে হাত যায় না সেটা আমি ডেফিনেটলি তোমার সঙ্গে মিশে জানি। হ্যাঁ, মানে আমার সবার আগে একটা ভিড়ের মধ্যে সবার আগে আমার মানি ব্যাগ, আর আমার কাছে টাকা না থাকে, আমার যে মাথা গরম কোথায় বলতে, আমার কাছে টাকা না থাকে আমার প্রচন্ড মাথা গরম। এটা না যে আমি ভোগ করবো বলে, কিন্তু ওখানে কোনো কারেন্সি ভাটে কনভার্ট করতে হয়নি, কিছু হচ্ছে না। শেষে আমি লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি হোটেল থেকে, এক্সচেঞ্জ বেরোতেও দিচ্ছে না। কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না। না না তুই, আরে না রে কোথাও যাচ্ছি না বলে আমি লুকিয়ে বেরিয়েছি, বেরিয়ে গিয়ে ভাটে কনভার্ট করিয়েছি টাকা করে, আমি নিজের সিগারেট নিজে কিনেছি। যেটা একটা লজ্জা লাগে না, একটা চক্ষু লজ্জা বলে তো বস্তু আছে। সিগারেট চাইছি, কিং সাইজ চলে এলো, অমুক চাইছি, অমুক চলে এলো, নাইট ক্লাবে, অমুক জায়গায়, অমুক জায়গায়। না এগুলো ডেফিনেটলি তোমার ওই কার্মা, এই যে কার্মা রিটার্ন, এই যে মানুষ ভালোবাসে, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই মরায়। এবং আমি এটুকু বিশ্বাস করি, এই মুহূর্তে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার যদি কোনো সিরিয়াস অসুস্থতায় আসে, আমি জানি আর কিছু না, টাকা না থাকুক, মানুষ আছে আমার সলিড কতগুলো, যারা জান লড়িয়ে দিতে পারে আমার জন্য। একদম। এবং তারা যে আমার জন্য টাকা খরচা করছে, তার জন্য তারা কোনো, তাদের সেকেন্ড থট নেই, তারা জানবে যে অনিন্দদা ভালো হয়ে উঠুক, ব্যাস ওটাই প্রাপ্তি, ওটাই ভালোবাসা। তা আমার প্রাপ্তি এটাই, আর আমি চাই বাবা মানুষের ভালো হোক। আমি নিজের মধ্যে কোনো টক্সিসিটি আর রাখতে চাই, কোনো মান অভিমান রাগ কেন। আচ্ছা রাখতে যখন চাইছো না, মানে এটা একদম আমাদের আনকাট যাচ্ছে, তো তোমার জীবনে যে তোমার সবচেয়ে বড় ক্ষতি করেছে তার উদ্দেশ্যে ক্যামেরায় কিছু বলতে চাও তাকে ডাইরেক্টলি? কর্ম। এবং আমি তোকেই বলি একটা কথা,
আমি যে গান গাইতে পারি বা আমি যে লিখতে পারি, আমাকে যে এত মানুষ ভালোবাসেন, এগুলোর কোনোটার জন্যই আমি খুব একটা দায়ী নই। বলতে পারি সেগুলো আমার ব্লেসিং। সেই ঈর্ষা করে আননোয়িংলি, আমি জানতাম না, আমি ভালোবেসেই ছিলাম, সেই আননোয়িং জায়গা থেকে যে ক্ষতিটা আমার করার চেষ্টা করেছিসই বলবো, কারণ অনেক বছর আগে থেকে সেটা শুরু হয়েছে। তা আমি তো এতগুলো দিন সারভাইভ করে গেছি, এবং ভগবানের কৃপায় আমার 56 বছর বয়সেও আমি এখনো যথেষ্ট সুস্থ সবল। আমি অনেকটা হাঁটতে পারি, অনেকটা দৌড়তে পারি, খুব জোরে সাইকেল চালাতে পারি। তো বোধোদয় হোক এটুকুই বলি, কারণ আমার নিজের চোখে যা দেখা তাতে তুই খুব একটা ভালো নেই। আমি নিজের চোখেই সেটা দেখেছি, সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, যেভাবেই হোক। আমি কোনোদিনও তোর ক্ষতি চাইনি বা তোদের কোনো ক্ষতি চাইনি, আজও চাই না। বারবার ঈশ্বরকে বলি যে বোধোদয় হোক, ভালো থাক, সুস্থ থাক, আর মানুষের ক্ষতি করিস না, ক্ষতি চাস না। হিংসে করে, ওই যে অটোর পেছনে লেখা থাকে না, তোমার হিংসা আমার জয়, হিংসে করে কিচ্ছু হয় না বাস, কিচ্ছু হয় না। ফাইনাল রিটার্ন কিন্তু আসেই, এবং ব্যালেন্স শিট এই জীবনেই, এই জীবনে, ইহ জীবনে, স্বর্গ নরক বুঝি না, এই জীবনেই স্বর্গ আছে, এই জীবনেই নরক আছে। সবকিছুর হিসেবে জীবনে সবকিছু এইখানেই রিপোর্ট বেরোবে, মার্কশিট এখানে বেরোতে বাধ্য। এক্সামিনেশন হল থেকে বেরোলে তোমার মার্কশিট বেরোবেই, ওখানেই তোমাকে রেজাল্ট নিতে হবে, ক্লাসরুমেই রেজাল্ট নিতে হবে। মানে আমরা সবাই একটা সিসিটিভির আন্ডারে আছি না? একদম একদম সিসিটিভির আন্ডারে আছি। এবং সব থেকে বড় কথা, যখন আমি একা আছি, ওটা মারাত্মক। প্রত্যেক মানুষের ভিতরেই তার একটা অন্য মানুষ থাকে। হ্যাঁ, অন্য মানুষ থাকে, সেটা তখন বোধহয় বেরিয়ে আসে না? হ্যাঁ, একা থাকলে বেরিয়ে আসে, এবং সে তোমার, এবং সেই ডমিনেট করা শুরু করে। তুই একটা জিনিস দেখবি, ধর তুই একটা জিনিস কুইট করার চেষ্টা করছিস, ধর আমার একটা বদ অভ্যেস আছে, সেই বদ অভ্যেসটাকে আমি কুইট করার চেষ্টা করছি। যেই তুই কুইট, ওয়ান্স ইউ ডিসাইড টু কুইট, তুই দেখবি সেগুলো নানান রকম ভাবে প্রলোভনে তোর কাছে এসে ঘুরপাক খেতে শুরু করে। এগুলোকে মার বলে, মার। মানে ধর আমি বললাম আমি আজ থেকে আমি কাম ছেড়ে দেবো, আমার মধ্যে কোনো কামুকতা আসবে না। যেই আমি ভাবলাম, নানান রূপে তারা কিন্তু এসে ঋষি মুনিদের ধ্যান ভাঙাতো। মানে কোনো ফ্যানের মাধ্যমে ফ্যান হোক, এসি হোক, জানি না, এর থেকে বেশি আর যাবো না। হ্যাঁ, এর থেকে বেশি গিয়ে লাভও নেই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে, কিন্তু আমার আধ্যাত্মিক চেতনা বল বা যাই বলি না কেন, সেটা ভালোবাসা বলতে পারি, আত্মশুদ্ধি বলতে পারি, মানব প্রেম বলতে পারি, নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা, কন্টিনিউয়াসলি শান্ত রাখার, সেটা কি সবসময় পেরে উঠি? তা না, অধৈর্য হয়ে পড়ি। এই মায়ের ওপর রেগে গিয়ে 4টে কথা বলে দিলাম, এটা তারপরে নিজেরই খারাপ লাগে, যেটা কি বললাম, কেন এটা না বললেই পারতাম এটা। এবং মুখের ভাষা, জিভ কিন্তু সব থেকে, জিভে তোর মা সরস্বতী বাস করেন, জিভে ভয়ঙ্কর শত্রুও বাস করে। তোর মুখ দিয়ে এমন একটা কথা বেরিয়ে গেল যেটা নাকি একটা সাংঘাতিক, উল্টো দিকের মানুষটাকে হার্ট করলো, বিভৎস হার্ট করলো। তার চোখের জলেরও কারণ হতে পারে, জলের দাম আছে, তার চোখের জল তোমার, এবং সেটা তোর কাছে ফেরে। এটা আমার নিজের জীবন দিয়ে আমি জানি, আমি নিজের জীবন দিয়ে জানি, এবং আমি যা যা জীবনে ভুল করেছি তার জন্য আমি শাস্তি পাই, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না সেই শাস্তিটা। এটা যে তুমি স্বীকার করছো এইভাবে অন ক্যামেরা, মানে হ্যাঁ, অন ক্যামেরা অফ ক্যামেরা বলে না, এটা আমি স্বীকার করতে বাধ্য, কারণ আমি শাস্তি পাই, এবং আমি মাথা পেতে সেই শাস্তিকে নিই। আই এম ব্রেভ এনাফ টু অ্যাকসেপ্ট দোজ। যে আমি ভুল করেছি, তাই ভাই মাস্টারমশাই আমার কান মুলে দিয়েছেন। আমি ভুল না করলে তো মাস্টারমশাই অঙ্কটা যদি ভালো করে করতে পারতাম, মাস্টারমশাই কি পাগল যে আমাকে সে কান মুলে দেবেন? আমি অঙ্কটা পারিনি, তাই মাস্টারমশাই বেত দিয়ে মেরেছেন আমাকে। বেতের ব্যথা তো তোমাকে নিতেই হবে, পরবর্তীকালে আমি অঙ্কটা যাতে ঠিক করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা দাদা, তুমি যদি গান না করতে তাহলে তুমি জীবনে কি হতে? জানি না কি হতো, না ফিল্ম ডিরেক্টর, না রাইটার, আমি কিছুই ভাবিনি কখনো। আমি যে আসলে তুইও একদিন এই কথাটা বলেছিলিস, জানো তো অনিন্দদা,
মাল্টিটাস্কারদের না হেভি চাপ, বিশেষ করে আমরা আমাদের কলকাতার সোসাইটি, বিশেষ করে কলকাতার ইন্ডাস্ট্রি যদি ধরি, আমরা তো সেম ইন্ডাস্ট্রিতে বিলং করি, এখানে মাল্টিটাস্কিং এর একটা সাংঘাতিক চাপ আছে। মানে আমি গান গাই বলে আমি গায়ক না, আমি গায়ক নই। প্রথম কথা হলো আমি সিঙ্গার অ্যান্ড আ সং রাইটার। আমি নিজের গান নিজে লিখি, যতটুকু পারি গাওয়ার চেষ্টা করি, দ্যাটস ইট। আমি ভীমসেন যোশী নই। ভীমসেন যোশী গান গাইতে পারেন, কিশোর কুমার গান গাইতে পারেন, লতা মঙ্গেশকর গান গাইতে পারেন, অনিন্দ্যদাও পারেন অবশ্যই। না না, আমি বলছি যে গায়ক বলতে বা গায়িকা বলতে যেটা বোঝায় সেইটা, কিন্তু আমি আমার ভাব প্রকাশ করি, আমি নিজে কম্পোজ করি, আমি নিজে লিখি, নিজে সুর দিই, নিজে গাই। মানুষ এত বছর ধরে আমাকে অ্যাকসেপ্ট করছে, নেই তো তুই তো কিছুদিন আগে যাদব ইউনিভার্সিটি শোটা দেখলি অবশ্যই, এবং সামনে দেখছি আমার 3,500-4 হাজার ছেলে মেয়ে যারা নাকি আমার, তাদের মধ্যে 80% হলো আমার সন্তানের বয়সী, এবং রাত 3টের সময়, সেটা 3টের সময় তারা হই হই করে আমি উঠলে তারা বাউন্স করছে, বাউন্সিং ক্রাউড। তো সেটা আমি বনি পটা আমি সবার ক্ষেত্রেই বলছি, তো এগুলো তো আমাদের আশীর্বাদ। এটা কতজনের মানুষ, আমি সবসময় ব্যান্ড মেম্বারদের বলি, ভাই মঞ্চ সবাই পায় না, কিন্তু এই যে এত আলো, এই যে ধোঁয়া, এই যে আমি ঢুকলাম পেছনে সবাই, তখন তো তোমাকে দেবতার স্থানে তারা বসাচ্ছে, এই জায়গাটা সবাই পায় না। কারণ উল্টো দিকে যারা বসে আছেন তাদের মধ্যে তোমার থেকে 1000 টাইমস বেটার গান গায়, 1000 টাইমস বেশি বুদ্ধি সম্পন্ন মানুষ, 1000 টাইমস বেশি শিক্ষিত মানুষ ঘাপটি মেরে চুপচাপ বসে তোমার গান শুনছে, তোমার পারফরমেন্স দেখছে। তুমি তাদেরকে ভেবো না যে তারা গয়াকার। তো এগুলোই আমার চিন্তা। এগুলোকে যদি স্পিরিচুয়ালিটি বলা যায় তাহলে স্পিরিচুয়ালিটি, এগুলোকে যদি ফিলোসফি বলা যায় তাহলে ফিলোসফি, এগুলোকে যদি পলিটিক্যালি বলা যায় কোনো আমার মুভ, তাহলে এটা পলিটিক্যালি মুভ। আচ্ছা, জীবনে এত সাকসেস পাওয়ার পরে কোনো সময় ভগবানকে থ্যাঙ্কস বলেছো? সব সময়। কারণ ওই যে বললাম যে আমি ক্যাটালিস্ট, আমার মাধ্যমে হচ্ছে, ধর তুই একজন সিনেমাটোগ্রাফার, তো একটা দারুণ ছবি তুললি, একটা দারুণ সিকোয়েন্স তুই ক্যাপচার করলি, কিন্তু তুই যদি ভাবিস ওটা তুই করেছিস, তা না, ও তোর জন্য অপেক্ষা করছিল ওই দৃশ্যটা, ওই ভোরের ওই আলোটা ওই সময় ওইখানে ব্যাটে বলে হয়ে যাবে, যেটা বলে ব্যাটে বলে হবে, ওই ছায়াটা ওখানেই পড়বে, ওই নারকেল গাছের পাতার ছায়াটা পরের দিন করতে বললে কিন্তু পরের মুহূর্তে হবে না। আমি তোকে বলছি, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুকে নিয়ে একটা মিউজিক ভিডিও শুট করতে গেছি নর্থ বেঙ্গলে। তা সেখানে গিয়ে একটা ব্রিজের ওখানে আমরা শুট করছি, আমি ক্যামেরা করছি, মোবাইলে করছি, আইফোনে করছি। এবার নিচে প্রচন্ড রোদ, বিভৎস রোদ। তা আমার ইচ্ছে নিচে একটা নদী বয়ে গেছে, তো আমি ওই পাথুরে নদীটার ওখান থেকে ব্রিজ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ওটা আমি পাসিং শট নেব। এবার আমি নেমেছি, অনেকটা হাঁটা, মানে চোখে দেখবি মনে হয় অতটা হাঁটা, পাহাড়ে বোঝা যায় না, হ্যাঁ যেতে গেলে বোঝা যায় কতটা। যাই হোক আমি নেমেছি, অদ্ভুত ভাবে মনে হয় যখন আমি নামলাম, নেমে গিয়ে তত্তর করে ঘামছি আমি, যখন আমি শটটা নিচ্ছি গাড়িটা, যখন অদ্ভুত ভাবে কোথা থেকে একটা মেঘ এসে পুরো ব্লেন্ড করে দিয়ে চলে গেল, ব্লেন্ড করে দিল জায়গাটা, মোলায়েম করে দিল পুরো দৃশ্যটাকে, লেন্সটাকে যেন আরাম দিল, পুরো যা তোর কষ্ট হচ্ছে এরকম একটা আরাম দিল। So all these are blessings, all these are happenings, প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গায় ম্যাজিক লুকিয়ে রয়েছে। It's nothing but magic. জন্মটাই তো একটা ম্যাজিক। কোটি 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 শুক্রাণুর মধ্যে আমি একটা ইনসিডেন্ট। ভাবতেও কি অবাক লাগে না ভাবতে? মায়ের গর্ভে গেলাম, সেখানে বড় হলাম, সেখান থেকে জন্ম নিলাম, সেখানে আমাকে এত নাম দেয়া হলো, দাম দেয়া হলো, বাকিটা তো তোর কম্পিউটারে ইনপুটস। আজকে বাবাকে যদি ছোটবেলা থেকে আমাকে বাবাকে আসলে এটা তোমার বড় মামা, আমি বড় মামা হিসেবেই চিনতাম, তাই না? মাকে যদি বলা হতো তোমার বন্ধু, তাহলে আমি বন্ধু বলেই ডাকতাম। ঠিক কথা। আচ্ছা দাদা, স্পিরিচুয়ালিটির দিক থেকে কার ক্যারেক্টার তোমায় বেশি টানে? চৈতন্যদেব। কেন একটু যদি বলো? ওই আনন্দটা, ওই যে হরি বলে, হরি নামের আনন্দ, হরিধ্বনির আনন্দ। ওই যে তুই ভাব না, একটা লোক যাচ্ছেন, তার পেছনে এই যে এখন আমরা ফেসবুকে ফলোয়ার দেখি, তো ফলোয়ার অ্যাকচুয়ালি ফলোয়ার বলতে ওটা তো ডিজিটাল ফলোয়ার আর কি, বেশিরভাগই সিসিটিভি কি করছে দেখি তো, এরকম অন্য প্রসঙ্গ। কিন্তু
আমি ভাবি যে যেখানে ডাকাত, চোর, বড়লোক, গরিব, ভিখিরি, রাজা, মন্ত্রী সবাই ফলো করছে একটাই নাম, হরিনাম হরিনাম। তো এবং অবশ্যই রামকৃষ্ণদেব। খুব ছোটবেলা বাবা আমাকে পড়িয়েছিল, আমি রামকৃষ্ণদেবের কথামৃত, শ্রীমকথিত, যে অনেক ছোটবেলা পড়া, সেটা যে পুরোটা আমার এখনো মনে আছে তা না, হয়তো আবার পড়বো শ্রীমকথিত কথামৃত। আর একটা পড়েছিলাম অচিন্ত্য কুমার সেনগুপ্তের, এরকম মোটা বই, পরম পুরুষ, অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা। সেটা মেসমারাইজড হয়ে পড়েছিলাম সেই সময়। মানে রামকৃষ্ণদেব ছোট গদাধর থেকে রামকৃষ্ণদেব হয়ে ওঠা, এবং সেখানে ইতিহাস রয়েছে, বিবেকানন্দ কিভাবে আসছেন, গিরিশ ঘোষ কিভাবে আসছেন, কত কিছু, নটি বিনোদিনী কিভাবে আসছেন জীবনে, এই সেই। তো সহজ জীবন, সহজভাবে জীবনকে বাস করা, সহজভাবে বাস করা, সহজভাবে প্রকাশ করা, সেটাই সব থেকে কঠিন। আজকে লালন সাঁই কি এমন কোনো কথা লিখেছেন যেটাই নাকি কি লিখলেন ঠিক বুঝতে পারলাম না, বা কি বললেন ঠিক বুঝতে পারলাম না, এরকম সহজভাবে, কিন্তু অনেক গভীর মানে তার। যত সহজ, দিঘি যত টলটলে হবে তত তার গভীরতা। আর আমি যদি বেড়ে পাকামো করি তাহলে বেড়ে পাকার কথাই বেরোবে, যার কোনো স্থায়িত্ব নেই। আজকে সবাই বিরাট হাততালি দিয়ে দুর্দান্ত, যা হয়েছে না, এরা ব্লকবাস্টার হিট, হ্যাঁ না তা না। আমি একটা সিনেমা বানালে আমি মনে করি আমি যে সিনেমাটা বানাবো, চেষ্টা করবো বানানো, সেই সিনেমাটা আমি চলে যাওয়ার 50 বছর পরেও মানুষ সেই সিনেমাটা দেখবে বা দেখে তার শিখবে কিছু, তার রিপিট ভ্যালু আছে। প্রথম কথা রিপিট ভ্যালু আছে, শিখুক চাই না, যে দর্শক হিসেবে বলছি, দর্শক হিসেবে। আজকে যদি 74.5 চালিয়ে দেওয়া হয়, আমি এক্ষুনি বসে দেখবো। বসন্ত বিলাপ চালিয়ে দিলে আমি এক্ষুনি বসে, নায়ক চালিয়ে দিলে আমি এক্ষুনি বসে দেখবো, যদি আমার হাতে সেই সময়টা থাকে আমি দেখবো। তো কবে তৈরি হয়ে গেছে সেই ছবি। আমি একটা ভালো গান চালিয়ে দিলে আমি এখনো শুনবো, যে অবাক লাগে যে বাবা রে বাবা, সেই সময় রেকর্ডিং, সেই সময় অ্যানালগ রেকর্ডিং, অতগুলো মানুষ একসঙ্গে ভায়োলিন বাজাচ্ছেন, অতগুলো মানুষ একসঙ্গে ঢোল বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন, ওরকম গাইছেন লোকগুলো, মহিলাগুলো ওরকম গাইছেন, বাপরে বাপ কি ভয়ঙ্কর। আমরা আজকে কি করি, নস্যিও নই। আমি তো নিজেকে ভাবি যে এদের নখের, আমি তো বলি বাবা এরা যদি আমার মাথার উপর হাত দিতে হবে না, পা টুকু রাখলেই আমি বয়ে যাব, আমার ধন্য। আমি শুধু পাটা রাখবেন আমার মাথার উপর, তাতেই আমি ধন্য। আচ্ছা, কথাতে তো আছে যে শব্দ ব্রহ্ম, তো তখনকার মিউজিকের মধ্যে কি ভাইব অনেক বেশি পজিটিভ ছিল, যেটা এখন হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, কেন? কারণ আমি সবসময় চাই শব্দই ব্রহ্ম, কারণ আমি সবচেয়ে, মিউজিক এমন একটা জিনিস না মলয়, মিউজিক মানুষকে মেরে ফেলতে পারে। কিরকম একটু যদি বলো, মানে যদিও এখন মিউজিক থেরাপি চলছে অনেক রকম, মানে মেরে ফেলতে পারে ইন দ্য সেন্স, আমি বলছি যে মিউজিক মানুষকে ভয় দেখিয়ে দিতে পারে, মিউজিক মানুষকে একটা এক্সট্যাটিক জায়গায় পৌঁছে দিতে পারে, যেখানে মানুষ মানে নিজের মধ্যেই নেই। আর মিউজিকে সে একমাত্র, বলে না যে হেলে চলে যাওয়া বলছো, হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে কানেক্ট করা সব থেকে বড় মাধ্যম, শিল্পের যে সব থেকে বড় মাধ্যম সেটা হলো সঙ্গীত। সঙ্গীতের সঙ্গে ওই ঐশ্বরিক যে ইউনিভার্সাল যে লিঙ্কটা, সেটা সবার আগে পৌঁছয়। উইথ অল ডিউ রেসপেক্ট টু অল ফিল্ডস অফ আর্ট, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সঙ্গীতের একটা অদ্ভুত জোর আছে, শব্দই ব্রহ্ম, মানে সাউন্ড ভাইব্রেশনটা কানেক্ট করে। আমি এখানে দেখ, তোর আপনা থেকে পান আসতে শুরু করবে, এটি সঙ্গীতের একটা অদ্ভুত ম্যাজিক আছে। তো সেই মাধ্যমটা আমার মনে হয় যে অবশ্যই সোল, এই যে এতগুলো সোল মিলে প্রচেষ্টা একটা জিনিসকে তৈরি করা, একটা গান, কেন একটা গানের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, আজও সেই গান রেডিওতে বাজছে। এক্ষুনি রেডিও চালা দেখবে একটা 60 বছর পুরনো একটা কিশোর কুমারের গান, বা মান্নাদের গান, বা হেমন্তর গান, বা সলিল চৌধুরীর কোনো একটা গান, বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, বা লতা মঙ্গেশকর, আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, কিছু একটা দেখবি ঠিক চলছে। এই সৃষ্টি এখন আর কমে যাচ্ছে কেন? মানে সেই পজিটিভ সোলের অভাব? পজিটিভ সোল না, কেউ সোল দিচ্ছে না। বেশিরভাগই কি হচ্ছে, মগজ দিয়ে মিউজিক হবে না। আর্টিস্টের হেড অফিস হলো এটা, এটা হলো এক্সিকিউট করব কিভাবে সেটা, কিন্তু আমার কারখানা কিন্তু এখানে, এই জায়গাটার মধ্যে আমার কারখানাটা রয়েছে। এবার
কি হয়, আমি যেরকম সবসময় চেষ্টা করি, আমি নিজের গান যখন রেকর্ড করি, নিজে যখন কম্পোজ করি এবং স্টুডিওতে গিয়ে যখন মিউজিক অ্যারেঞ্জ করি, আমি সবসময় চাই লাইভ বাজাতে। ওই যে এখন একটা ধর, আমি এখন একটা এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার করি, তুইও এটা দেখবি, তুইও জানিস, ধর একটা গান রেকর্ডিং হচ্ছে, কোনো একজন নাম করা মানুষ এসছেন গানটা গাইতে। ধর আমি একটা গানের এক্সাম্পল, ধর আলো আমার আলো গাইছে, প্রথম শুনো আলো আমার আলো, আলো ঠিক হলো, রেকর্ড হচ্ছে। প্রথম কথা, আমি সব থেকে অপছন্দ করি মেট্রোনম নামক এই নন মিউজিক্যাল জিনিসটাকে। টাক টক টক টিক টাক টক টক টিক টাক টক, প্রথমেই মনে হচ্ছে যে ওটা একটা রোবট, ওটা কি করছে এখানে, ও কি করছে এখানে, ও কারেকশন করতে এসেছে বিটগুলোকে। তোমাকে কারেক্ট করতে হবে না, কারেকশন আমি করব, তুমি চুপচাপ বিদেয় হও। আগে কি ছিল, এই কাঁচের ওপর থেকে এই 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 এগুলো তো ল্যাঙ্গুয়েজ ছিল, তার এইটা করছে মানে তো সে তো পাগল না যেরকম করছে, তার সঙ্গে গোটা সোল গুলো এরকম করছে, তার সঙ্গে এইগুলো তো সোল অ্যাকচুয়ালি। এবার আমি যদি সেটা পুরোটাই একটা কম্পিউটারের উপর বডি ছেড়ে দিয়ে আমি যদি মিউজিক করি, তাহলে সেই মিউজিক হবে না। যার জন্য কি হচ্ছে, লাস্টিং হচ্ছে, আর মিউজিক কানে ঢোকে না, মিউজিক মরমে পশিল। কান দিয়ে তো মিউজিক শোনা যায় না, গান তো আর কান দিয়ে শোনে না মানুষ। আমি এটা তোমার প্রশ্ন করছি, মানে তুমি চাইলে এটার উত্তর নাও দিতে পারো, তোমার কাছে কি গানকে অমর করে রাখার সেই ফর্মুলা আছে? গানকে ওরকম ভাবে কিচ্ছু বলা যায় না, কি অমর হবে আর কি আকবর অ্যান্টনি হবে কেউ আমরা জানি না। আমি চেষ্টা করি, কারণ ওই যে সোল কানেকশন, যদি আমি সোলফুল হই, যেটা বলছিলাম যে তিনি এসে আলো আমার আলোটা গাইলেন, রেকর্ড হয়ে গেল, এবার উনি বেরোনো, ওনার হয়তো অন্য কোথাও কোনো কাজ আছে, ওই যে সামনে আছে বসিয়ে দে না, গাওয়া আছে তো ওটা না, শেষ গানের একটা নিজস্ব জার্নি আছে। আমি আলো আমার আলো দিয়ে শুরু করলাম, তারপরে যখন শেষ করছি গিয়ে যখন আলো আমার আলো বলছি, আলোয় ভুবন ভরা, ততক্ষণ আমার অনেক বক্তব্য বলা হয়েছে, তখন আমি কিন্তু আস্তে আস্তে, ফুল তো আর এরকম করে ফোটে না, এইভাবে ফুলটা ফোটে। তো এই ব্লুমিংটা কোথা থেকে, সেই আলোয় ভুবন ভরা, তখন তোমার মাতান হচ্ছে, সেই শ্রীচৈতন্য হচ্ছে, তখন হরিধ্বনি হচ্ছে। হরিধ্বনি মানে সারাক্ষণ হরি বল না, হরিধ্বনি মানে ওই অন্তরের যে জায়গা, ইউনিভার্সকে ধরার চেষ্টা। আরেকটা জিনিস আমার মনে হয় যে জীবনের ভিশন যদি বুঝিস বা বলি, তাহলে দুরকম জার্নি। একটা হলো, এটা আমি আমার মেয়েকেও বলি যে দেখ, দুরকম জার্নি হয়, একটা হলো আমি এরকম ভাবে চলতে পারি, এইভাবে জীবনের চলা, এখানে আমার জন্ম হয়েছে, এবার আমি হাঁটতে শুরু করলাম, করে গিয়ে সামনে কি দেখতে পাচ্ছিস, একটা বিন্দু আটকে যাওয়া, ব্লক লেন, ব্লাইন্ড লেন যেটাকে বলে, তাই তো? তুই জাস্ট এটাকে উল্টো করে দে, যে উল্টো করবি ইনফিনিটি, সামনে তোমার দিগন্ত রয়েছে, তুমি এখানে, এর মধ্যে তোমার সামনে সমুদ্রের দিগন্ত রয়েছে, এর মধ্যে পাহাড় রয়েছে, তুমি এইভাবে করলে ইচ্ছে ডানা রয়েছে, মহাকাশ রয়েছে, এবং যেটা রয়েছে সাবমিশন, দাও প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও, তবু ভুবনে তবু ভবনে। এর থেকে আধ্যাত্মবাদ আর কি হয়? এখানে এরকম করে কোনো ঠাকুর আসবে না, কোনোদিনও আসবে না, ঠিক, যাও বেরো, এরকম প্রথমেই বলে দেবে, একদম না। এখানে ভীষণ ভালো লাগলো দাদা তোমার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে, আমরা একদম প্রোগ্রাম শেষের জায়গায় পৌঁছে গেছি। তো তোমার একটা গান দিয়ে আজকে প্রোগ্রাম শেষ করবো। আবার গান গাইতে হবে? কি গান গাই? জানা নেই কোথা থেকে এখানে এসে ছদ্মবেশে কিছুকাল, বহু দূর থেকে বহু দূরে যাওয়ার পথে, মাঝে কিছু রাত্রি সকাল, মুখোশে দেখা হয়ে যায় অস্থির আয়না। অসাধারণ দাদা, আমরা ডেফিনেটলি পরে আবার তোমার সময় হলে আমরা বসবো আমাদের পডকাস্টে। ভালো থেকো।